ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো আমরা পড়েছি আগের দিনে তোমার ক্লাস 6-এর লেসন 8-এর তোমার টেক্সট থেকে কিছু অংশ যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো। তাহলে আজকে আমরা এই এক্সারসাইজের যে প্রশ্নোত্তরগুলো আছে এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো বেমানান শব্দটি খুঁজে বের করো। নালন্দা, তক্ষশিলা, পল্লবী, তোমার বল্লভী এবং পাটলিপুত্র। পাটলিপুত্র উত্তর হবে। ব্রাহ্মী, সংস্কৃত, খরশ্রী, দেবনাগরী। সংস্কৃত হবে রত্নাবলী, মিশকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান, শকুন্তলা। মানে অর্থশাস্ত্র হবে। তারপর নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল। নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত, ভুল। কম্বনের রামায়ণে রামকে বড় করে দেখানো হয়েছে, ভুল। বাঘবর ছিলেন একজন চিকিৎসক, ঠিক। কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, ঠিক। এরপরে ম্যাচিং আছে। মহাবলীপুরমের সাথে হবে রথের মতো মন্দির, গান্ধার শিল্পরীতি, কুষাণ যুগ, গণিতবিদ, নাগার্জুন। মণিমেখলাই তোমার হবে তামিল মহাকাব্য, অজন্তা, গুহাচিত্র। ঠিক আছে, এরপর আমরা যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। প্রথমে দেখো, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়? বৈদিক যুগে গুরুকুল শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল। বৈদিক যুগে ছাত্ররা গুরুগৃহে বা আশ্রমে থেকে পড়াশোনা করতেন, তখন বই ছিল না। গুরু যা শেখাতেন ছাত্রকে তাই শুনে শুনে মনে রাখতে হতো। তখনকার শিক্ষা ছিল গুরুকেন্দ্রিক, তাই তখন গুরুকুল ব্যবস্থা গড়ে উঠেছিল। ঠিক আছে, এরপরে আরও একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট। বিহার ও মহাবিহারের মধ্যে পার্থক্য দেখা যায়। কি কি পার্থক্য দেখা যায়? বৌদ্ধ বিহার ও মহাবিহার উভয়ই হলো বৌদ্ধ স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন। বৌদ্ধ ভিক্ষুকদের থাকার ও পড়াশোনার জন্যই এইগুলো তৈরি করা হতো। বিহারগুলি আসলে ছিল অনেকগুলি গুহার সমষ্টি। মহাবিহার হলো বিহারের তুলনায় অনেক বড়। এগুলি আধুনিক কালের বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। এখানে মূলত দেশ বিদেশে যোগ্যতা সম্পন্ন যে কোনো ছাত্র অধ্যয়নের জন্য আসতে পারত। যেমন তক্ষশিলা মহাবিহার, হ্যাঁ। তারপরে বিহারে কেবলমাত্র বৌদ্ধ ভিক্ষুকরা থাকতো, কিন্তু মহাবিহারে যে কোনো ধর্মের মানুষই থাকতে পারত। তারপর টিকা লেখো অনেক সময় আসে নালন্দা সম্পর্কে। ঠিক আছে, এটা তোমরা করতে পারো। তারপরে দেখো নিচে, প্রাচীনকালের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজকের শিক্ষা ব্যবস্থার অমিলগুলি নিজের ভাষায় লেখো। একটা ছক কেটে তোমরা করতে পারো। এই সাইডে তোমার প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং আজকের শিক্ষা ব্যবস্থা, এটা মিল আর অমিল করে ফার্স্ট মিলটা লিখে নেবে, তারপর একটা অমিলটা। ঠিক আছে, তারপরে দেখো, প্রাকৃত ভাষা কাকে বলে? পালি ভাষা কিভাবে তৈরি হয়েছে? প্রাকৃত ভাষা একই ভাষা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে উচ্চারণ করা হয়। এই ঘটনাই ছিল প্রকৃত বা আসল। প্রকৃত কথা থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলিকে প্রাকৃত বলা হয়। পালি ভাষা, ঋগ্বেদের সময় ছন্দস ভাষা ভেঙে ভেঙে পালি ভাষা তৈরি হয়েছে। পালি ভাষাও ছিল সাধারণ মানুষের মুখেরই ভাষা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে পালি ও প্রাকৃত ভাষায় লেখালেখি শুরু হয়েছিল। বৌদ্ধরা পালি ভাষায়, জৈনরা প্রাকৃত ভাষায় তাদের ধর্ম প্রচার করত। একটু নিচে আসি, দেখবো আমরা সঙ্গম সাহিত্য কি। তামিল ভাষা সঙ্গম শব্দের অর্থ সম্মেলন বা তোমার এক জায়গায় জড়ো হওয়াকে বোঝানো হতো। দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে 3টি তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল। এর ফলে তামিল সাহিত্যের বিকাশ হয়েছিল। তাই তামিল সাহিত্যকে কি বলা হতো? সঙ্গম সাহিত্য। ঠিক আছে, তারপরে আছে মৃচ্ছকটিকম কি। এ প্রধান দুটি চরিত্র উল্লেখ করে। মৃচ্ছকটিকম কথার অর্থ হলো মাটির তৈরি ছোট গাড়ি। মৃৎ মানে মাটি এবং शकটিকা শব্দের অর্থ হচ্ছে ছোট शकট বা গাড়ি। এটি শূদ্রক রচিত প্রাচীন সাহিত্যের একটি বিখ্যাত নাটক ছিল। দুটি চরিত্রকে রোসেন, বসন্ত সেনা। তারপরে দেখো, মুদ্রা রাক্ষস নাটকে বিষয়বস্তু কি? মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু হলো চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনী। নন্দবংশের রাজা ধননন্দকে পরাজিত করার পর কিভাবে চন্দ্রগুপ্ত মগধের সিংহাসন দখল করেছিলেন, এই হলো সেই কাহিনী।
সাহিত্যে নীতিশিক্ষা বলতে কি বোঝায়? কোনটি ঠিক কোনটি ভুল তার বিচার করতে শেখানোর জন্যই পুরোনো আমলে এক ধরনের বই লেখা হতো। এই বইগুলিতে মানুষ ও পশুর চরিত্রের কথাবার্তার মধ্যে গল্পগুলি মূল কাহিনী থাকতো। এই ধরনের বইগুলির নীতি জ্ঞানকে সাহিত্যে নীতিশিক্ষা বলা হতো। সংস্কৃত ভাষায় বিশ্ব শর্মার লেখা পঞ্চতন্ত্র হলো নীতিশিক্ষার একটি সংকলন। বৌদ্ধ ও জৈন সাহিত্যে গল্পের মাধ্যমে নীতিশিক্ষা দেওয়ার চল ছিল। জাতকের গল্পগুলি নীতিশিক্ষা দেওয়ার বড় উদাহরণ। তামিল সাহিত্য নীতিশিক্ষার কথা বলা হয়েছে। পঞ্চতন্ত্র সম্পর্কে কি জানো? এটাও আছে, দেখো, ছোট ছোট গল্প, এর মাধ্যমে নীতিশিক্ষার কথা বলা হয়েছে। তারপর বিজ্ঞান ও প্রযুক্তি কথার অর্থ কী? বিজ্ঞান কথার অর্থ হলো কোনো বিষয় বিশেষভাবে জ্ঞান অর্জন করা। প্রযুক্তি কথার অর্থ প্রয়োগ করা। ভারতীয় উপমহাদেশে হরপ্পা বৈদিক সভ্যতার সমাজেও বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা হতো, আর বিজ্ঞানের জ্ঞান রোজকার জীবনে প্রয়োগ করা হতো। ঠিক আছে, জীবক কেন বিখ্যাত? গৌতম বুদ্ধের সময়কালের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? জীবক। তিনি অসংখ্য বংশের রাজা বিম্বিসারের রাজবৈদ্য ছিলেন। তার জন্ম হয়েছিল রাজগৃহে। তিনি তক্ষশিলায় গুরু আত্রেয়র কাছে শিক্ষা লাভ করেছিলেন। জীবক সমস্ত গাছের ভেষজ গুণ সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন। জীবক গৌতম বুদ্ধ রাজা বিম্বিসারকে অনেকবার কঠিন রোগ থেকে মুক্ত করেছিলেন। ভেষজ চিকিৎসক হিসাবে জীবক বিখ্যাত হয়ে আছেন। গুহাবাস কি? গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদেরই বাসস্থান। গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো। প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো। সেই গুহাগুলির ভিতরে মানুষ বসবাস করতো বলে এগুলিকে গুহাবাস বলা হতো। সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহাবাস তৈরি করেছিলেন। এই গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত। ঠিক আছে, এর অনেক সময় তোমার টিকা আসে, মথুরা শিল্প সম্পর্কে লেখো, গান্ধার শিল্প সম্পর্কে লেখো, তোমরা দেবে এটা। আমরা টেক্সটে যেটা পড়েছিলাম, স্তূপ, চৈত্য, বিহার বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্নে আসে, এটা লিখবে। তাহলে আজকে মোটামুটি তোমাদের আমি এর মাধ্যমে ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো তোমরা এগুলো মন দিয়ে পড়াশোনা করবে, মুখস্থ করবে এগুলো। ঠিক আছে, পরে আরও একদিন আমি অন্য লেসন নিয়ে আসবো, এবং সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে শর্ট কোয়েশ্চেন নিয়ে আসবো আমি। ঠিক আছে, সঙ্গে থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আজ এই পর্যন্তই রাখলাম, ভালো থেকো।